মশালটা হাতে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে গিয়েছিল মহাদেব। এখন ফিরে আসার সময় তার কেমন যেন খটকা লাগলো। আশ্চর্য, একটু আগে মনে হলো যেন এই পথে হেঁটে এসেছি, আবার এই পথে হেঁটে জঙ্গলের এত গভীরে তো আমি ঢুকেছি বলে মনে হচ্ছে না। মহাদেব মশালের আলোতে জঙ্গলের ভিতরে এদিকে ওদিকে তাকিয়ে দেখে, কোথাও তেমন কিছু নেই। দুপাশের বড় বড় গাছ আর সেই গাছের গায়ে ঠেলে ওঠা লতা গুল্মর জঙ্গল ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু খটকাটা একবার যখন লেগেছে তখন সে সচকিত হয়ে পড়ে। এক হাতে মোটা শক্ত লাঠি আর অন্য হাতে মশালটা তুলে ধরে ভালো করে তাকায়। এতদিন ধরে এখানে রয়েছি, রাতের বেলা তো মাঝে মাঝে জঙ্গলে আসি, কই একবারও তো তেমন কিছু হলো না। মহাদেব আরো সামনের দিকে হাঁটতে লাগলো, আর বেশ খানিকটা হেঁটে আস্তে আস্তে মনে হলো জঙ্গলের মধ্যে যে সরু পায়ে চলার পথ ধরে সে ভেতরে ঢুকে এসেছিল, এখন যেন সেই পথটা বহু দূর পর্যন্ত চলে গেছে। মশালের আলোটা মাথার উপরে তুলতেই নিজের অজান্তেই মহাদেবের মনে হলো তার গোটা শরীর কেমন যেন শিরশির করে উঠল। জঙ্গলের বাইরে থেকে পায়ে হেঁটে মাত্র 10 থেকে 12 পা ভেতরে ঢুকে সে ডান দিকে ওই বড় সড়ো গাছটার আড়ালে বসেছিল। কিন্তু এখন সে যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে মশালের আলোয় দেখা যায় সামনের পায়ে চলার পথ অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, কিন্তু বাইরে বেরোবার কোনো নামগন্ধ নেই। শুধু সামনে নয়, যেদিকে তাকায় সেই দিকেই এমনই অবস্থা। তাছাড়া এই জঙ্গলের মধ্যে রাস্তা তো পূর্ব থেকে পশ্চিম দিকে, কিন্তু এই উত্তর থেকে দক্ষিণের দিকের রাস্তাটা কখন এলো? একা জঙ্গলে অন্ধকারের মধ্যে মহাদেবের মনে হতে লাগলো কেউ কথা বলছে। এইমাত্র সেটা মনে হলো মাটির দিক থেকে ভেসে এলো, আবার এক্ষুনি যেন মনে হলো মাথার উপর থেকে সাঁ করে একটা হাওয়া ভেসে গেল, যে কানে কানে কি যেন বলে গেল মহাদেবের। তার হাতের মশালে কাঁপতে থাকা আগুনের মতোই তার বুকের ভেতরের হৃৎপিণ্ডটাও এবার কেঁপে উঠল যেন। আবার কি হলো? আরে আমার সাথে কেন এসব হয়? মহাদেব জানে তার সাথেই কেন এসব হয়। মহাদেবের জন্মলগ্নেই এক সাধু এসে ভবিষ্যৎবাণী করে গেছিল। তারপর যতবারই কেউ না কেউ মহাদেবের হাত দেখেছে প্রত্যেকেই তাকে বলেছে তার জীবনে অনেক কিছু ঘটবে, তার অন্তিম সময়টা খুব একটা সুখের হবে না। এর কোনো নির্দিষ্ট কারণ কেউ বলতে না পারলেও মহাদেবের মনে হলো তার পিছনে জঙ্গলের পথে শুকনো পাতার উপর খসখস করে কি যেন একটা তার দিকে এগিয়ে আসছে। ঝট করে মশালটা নিয়ে পেছনের দিকে ঘুরে মহাদেব পেছনে এসে দাঁড়ানো লোকটার মুখটা দেখতে পায়, কিন্তু কোনো একটা অজানা কারণে মশালের আলোটা টপ করে নিভে যায়। আরে হরিচরণ, তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুই এই জঙ্গলের মধ্যে এই সময় ঢুকে কি করছিস? ও বাবা রে, আর বলিস না ভাই, ঢুকেছিলাম তো পেটের চাপে, কিন্তু এখন বুঝতে পারছি না এতটা ভেতরে চলে এলাম কি করে। তোর কি খবর? 2 দিন ধরে তো তোর কোনো দেখা নেই, হঠাৎ এখন এইখানে এলি কি করে? মনে হলো তুই বিপদে পড়েছিস, তাই তোকে সাহায্য করতে এলাম। চল চল আমার সঙ্গে চল, ওই ডান দিকের পথটা ধর। মহাদেব একটু ইতস্তত বোধ করল। ডান দিকের পথ মানে উত্তর দক্ষিণে যে পথটা দেখতে পাচ্ছে সেটাই, কিন্তু এই জঙ্গলের মধ্যে সে অনেকবার ঢুকেছে, ওই একটাই পায়ে চলার পথ। তাছাড়া অন্য একটা আছে, কিন্তু সেটা ওইদিকে গ্রামের রাস্তা যেখান দিয়ে গেছে সেইখানে, তবে সেখানেও তো পূর্ব পশ্চিমের পথ রয়েছে।
উত্তর দক্ষিণে এমন পায়ে চলার পরিষ্কার পথ তো কোথাও নেই। হ্যাঁ রে, এই আমি কি পথ ভুল করে অনেকটা ভেতরে চলে এসেছি? এই না হলে এমন একটা পথ কোথাও নেই। এই পথ তো গিয়ে পড়বে ওই জঙ্গলের বাইরে, ওই বড় বিলটার কাছে। যা বলছি তাই কর, দেরি করিস না। মহাদেব দেরি করল না, এই জঙ্গল থেকে বেরোতে পারলেই হলো। কিন্তু হরিচরণ দুদিন কোথায় ছিল সেই কথাটা তার মনের মধ্যে কেমন যেন বারবার বেজে উঠছিল। হরিচরণ নিজে থেকে না বললে সে তো আর জোর করতে পারে না, কিন্তু আগে জঙ্গল থেকে বেরোনোর প্রয়োজন তার। মাথার উপর জল জলে চাঁদটা এখনো যেন ওদের দুজনের দিকেই তাকিয়ে দেখছে। মহাদেবের মশালটা নিভে গেছে, নিভে যাওয়া মশালটা এক হাতে আর লাঠিটা অন্য হাতে। মহাদেব আগে আগে চলেছে, তার পেছনে হরিচরণ। ঠান্ডা বাতাস মাঝে মাঝে ভেসে আসছে। জঙ্গলের মাথার উপরে চাঁদের আলো পরিষ্কার হয়ে পড়লেও নিচের দিকে কিন্তু সব জায়গায় দেখা যায় না। বড় বড় গাছের তলায় থাকা যেন একটা অন্ধকারের চাদর এখানে ওখানে ছড়িয়ে রয়েছে। চিন্তা হয় ওই অন্ধকার থেকে যদি একটা সাপ বেরিয়ে আসে। বেশ খানিকটা এগিয়ে আসার পর মহাদেব বলল, আচ্ছা হরিচরণ, তোর বাড়িতে তো আমি গিয়েছিলাম, সেখানে তো বলেছিল তুই আগের দিন রাত থেকে নাকি। কথাটা বলতে বলতে পেছনে ঘুরে তাকিয়েছিল মহাদেব, আর সঙ্গে সঙ্গে তার মনে হলো যেন তার গলা ছিঁড়ে এক্ষুনি একটা চিৎকার বেরিয়ে আসবে। তার পিছনে হেঁটে হেঁটে কেউ একজন আসছে, কিন্তু সেটা কোনোভাবেই হরিচরণ হতে পারে না। হরিচরণের শরীরটা এমন রোগা, লম্বা, কালো, কুচকুচে নয়। তার দুটো চোখ অত লাল হলো কি করে? মুখের ভেতর থেকে যেন ধারালো বাঁকা বাঁকা দাঁতগুলো বাইরে বেরিয়ে এসেছে। হরিচরণ, মানে যাকে হরিচরণ বলে মহাদেব মনে করেছিল, সে এবার একটা হাত বাড়িয়ে দিল মহাদেবের দিকে। মহাদেব এক লাফে সরে এলো। এই বলরামপুরের শ্রেষ্ঠ লাঠিয়ালদের মধ্যে তার নাম এখনো আসে। তাকে ধরা এত সহজ নয়। মশালটা ছুঁড়ে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে হাতের লাঠিটা তুলে নিয়ে পাই পাই করে ঘুরিয়ে দিল একবার। হাওয়ায় লাঠিটা ধাক্কা খেতেই কেমন শাঁ শাঁ করে শব্দ হলো। তুই যেই হোস না কেন, এত সহজে তোকে আমি ছেড়ে দেবো ভেবেছিস? আমায় মারতে গেলে প্রথমে আমায় হারাতে হবে। অপর প্রান্ত থেকে সেই কালো লম্বা মতো জিনিসটা অদ্ভুতভাবে হেসে উঠল। তুই লড়বি আমার সাথে? সামান্য একটা মানুষ হয়ে তুই আমার মুখোমুখি দাঁড়াবি? তোর মাথাটা। মহাদেব কিন্তু একটুও ভয় পেল না, কারণ সে বুঝতে পেরে গেছে এই পিশাচের হাত থেকে বাঁচার উপায় নেই। তাই যদি কিছুক্ষণ তাকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়া যায়। মহাদেব লাঠি ঘোরাতে ঘোরাতে একটু একটু করে পিছনের দিকে সরতে থাকে। সেই কালো পিশাচটাও থপ থপ করে একটা একটা পা শুকনো পাতার উপর ফেলে এগিয়ে যায় মহাদেবের দিকে। তারপর নিজের সেই কালো কুচকুচে হাতটা দিয়ে মহাদেবের গলাটা চেপে ধরতে যাবে, এমন সময় মহাদেব নিজের লাঠিটা সর্বশক্তি দিয়ে তার হাতের উপর আঘাত করে। চিৎকার করে ওঠে সেই পিশাচ। তার মুখ থেকে যেন হাজারটা শকুনের ডাক একসাথে বেরিয়ে আসে। মহাদেব লাঠিটা তুলেছিল অন্য হাতে মারার জন্য, কিন্তু তার আগেই পিশাচটা আবার ডান হাত দিয়ে মহাদেবের হাতের কাজটা ধরতে যায়। মহাদেব দ্রুত গতিতে লাঠি দিয়ে তার দুই হাতে দুটো বাড়ি মারে। সঙ্গে সঙ্গে দুটো হাত নেমে আসে বটে, কিন্তু মহাদেব ভুল করে ফেলেছিল। যার সঙ্গে তার লড়াই সে তো মানুষ নয়। তার ক্লান্তি নেই, মৃত্যু নেই, কিছু নেই। দুটো হাত নামিয়ে এনেছিল মহাদেব। সেই মুহূর্তে নিজের শরীরটা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে ফেলে দিল, আর সেই সুযোগটাই নিয়ে ফেলেছে সেই বিভৎস লম্বাটে শরীরটা।
এক ঝটকায় মহাদেবের সামনে আসে, আর তারপর মুখের হিংস্র লম্বা ধারালো দাঁতগুলো একসাথে বসিয়ে দেয় মহাদেবের গলা লক্ষ্য করে। একটা তীব্র চিৎকার বলরামপুরের শেষের জঙ্গলের দিক থেকে ভেসে এসেছিল, কিন্তু সেই চিৎকার ওই ধানের গোলার কাছে পাহারাতে থাকা কয়েকজন ছাড়া আর কেউ শুনতে পায়নি। আরে শুনতে পাবে কি করে? এসব শুনতে পাওয়ার জন্য তো খানিকটা ক্ষমতা থাকা প্রয়োজন। না হলে আশেপাশে তো অনেক শক্তি মাঝে মাঝেও দেখা যায়, কিন্তু তাদেরকে অনুভব করতে গেলে যে ক্ষমতা প্রয়োজন, সে ক্ষমতা সত্যি বলতে এখন আমারও নেই। কিন্তু আপনি তো এসব বুঝতে পারতেন। কোনো স্থানে গেলে সেখানকার শুভ বা অশুভ শক্তি থাকলে তা আপনি অনুভব করতে পারতেন তাহলে। আরে সেসব তো আজ থেকে অনেক বছর আগের কথা। তাছাড়া তোমাদের তো বলেছি, টাকা উপার্জনের জন্য সেই ক্ষমতা কাজে লাগিয়েছিলাম, আর তাতেই যেটুকু ছিল সেটুকু আস্তে আস্তে কমে এসেছে। এখন যে ক্ষমতার কথা তোমাদের বলি, কিংবা যা তোমাদের মাঝে মাঝে বলে অবাক করে দিই, সেগুলো কিন্তু তেমন কোনো ক্ষমতায় নয়, অতি নিম্ন স্তরের ক্ষমতা। তন্ত্রক্রিয়ার দীক্ষা নিয়ে কেউ সাধনা শুরু করলে ভালোভাবে মন দিয়ে অন্তত বছরখানেক সাধনা করতে পারলেই এই সমস্ত ক্ষমতার আয়ত্ত করতে পারবে। তবে এগুলো আমি পেয়েছিলাম মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির কারণে। তোমরা তো জানোই, কোনো সাধনা আমি ভালোভাবে কখনোই করে উঠতে পারিনি। তাতেই যা শিখেছিলাম, আর বাকি তো পড়ে রইল কয়েকটা দিন। সে কথা তো বললে হবে না ঠাকুর মশাই। আপনি বলেছেন আমাদের 1001টা গল্প বলবেন। আরব্য রজনীর গল্পে আমরা 1001টা গল্প শুনেছি। আপনি কিন্তু সেই 1001টা গল্প ছুঁয়ে ফেলবেন, তবে তার আগে আমরা আপনাকে কোথাও যেতে দেব না। তোমরা কি মনে করো বলো তো? আরব্য রজনীর গল্পের কথা আমি জানি না? সে তো আমিও জানি, কিন্তু তোমরা সপ্তাহে একদিন আসো। এইভাবে 1000টা গল্প বলতে কত সময় লেগে যাবে একবার ভেবে দেখেছো? হ্যাঁ, আর ততদিন কি আমি সত্যি তোমাদের গল্প শোনাতে পারবো? এই তো সময় হয়ে এলো বলে। এসব কথা কিন্তু আমরা আপনার কাছ থেকে আশা করিনি। আপনি অন্য একটা কাজ করুন। আপনি সেই আমাদের বলরামপুর গ্রামের কথা বলবেন বলেছিলেন, আজ সেই কথাটাই বলুন না। এই সেই যে বলরামপুর গ্রামে কোন এক ধানের গোলার কাছে একটা অদ্ভুত ঘটনা শুরু হয়েছিল। আমার কথায় তারানাথ কিশোরীর দিক থেকে মুখ তুলে আমার দিকে তাকালো, তারপর হাতে রাখা তেলে ভাজার অবশেষ অংশটুকু মুখের ভেতরে পুড়ে দিয়ে বলল, ঠিক বলেছ, এতক্ষণ পরে ঠিক কথা মনে করিয়েছ। আসলে কোনো কথা বলতে শুরু করলে তার পারিপার্শ্বিক সমস্ত কথা বলতে বলতে আসল কথাটাই ভুলে যাই। আসলে বয়স হচ্ছে তো, তাই এমনটা হয়। কথায় কথায় যেন হারিয়ে যায়। আচ্ছা, তোমরা তো ওই ঘটনায় শুনতে চেয়েছিলে, তাই না? দাঁড়াও, একটু অপেক্ষা করো। কথাটা বলে তারানাথ তেলে ভাজাটা শেষ করতে লাগলো। আমরাও হাত লাগালাম। বাইরে বৃষ্টি পড়ছে, তবে
এটা তারানাথের কথায় ছাগল তাড়ানো বৃষ্টি। এমন বৃষ্টিতে গরম তেলে ভাজা বেশ ভালোই লাগে। যখন চারি ছিল তখন আমাদের জন্য মুড়ি মাখা, চা সমস্ত কিছু করে আনতো। কিন্তু এখন যে তারানাথ একা, তো আর এইসবের জন্য জোর করা যায় না। তাই আমাদের সেই সমস্ত কিছু ভুলে শুধু তেলে ভাজা দিয়েই কাজ চালাতে হয়। তেলে ভাজা খাওয়ার পর তারানাথ কি একটা যেন কাজে ঘরের ভেতরে চলে গেল। আমি বুঝতে পারলাম এটা আমাদের সিগারেট খাওয়ার জন্য তারানাথ সময় দিয়ে গেল। আমরাও দেরি না করে প্যাকেট থেকে দুটো সিগারেট বার করে দুজনে টানতে টানতে বাইরের বৃষ্টিটা দেখলাম। সিগারেট শেষ হওয়া মাত্র কিছুক্ষণের মধ্যেই তারানাথ এসে ঢুকল। তারপর প্যাকেট থেকে একটা সিগারেট বার করে তাতে অগ্নিসংযোগ করতে করতে বলল, একবার যখন বলরামপুর গিয়েছিলাম তখন এমনই বর্ষার সময় মাঝে মাঝেই টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা সারাদিনই যেন কালো হয়ে আছে। যদিও সারাদিন কোনোভাবে কেটে বিকেলের পর থেকেই বৃষ্টি, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঝড়। আমি বলরামপুরে ঠিক যাইনি। প্রথমে গিয়েছিলাম তার পাশের গ্রাম হরিনগরে। সেখানে দুদিন এক সাধুর সঙ্গে তার বাড়িতেই ছিলাম। সাধুর সঙ্গে আমার দেখা হয়েছিল পথে। সে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। সেই সাধুর সঙ্গে হরিনগরে গিয়ে পৌঁছলাম। সাধু অনেক দিন পর বাড়িতে ফিরেছে, তাই নিয়ে তার বাড়িতে সে এক উৎসব। তার বাড়িতে 2 দিন সময় কাটিয়ে কি মনে হতে বেরিয়ে পড়লাম। সাধুই আমায় বলরামপুরে যাওয়ার কথা বলেছিল। যেদিন চলে আসব সেদিন সাধু আমায় বলল, তারানাথ, সাধনা জীবনে কম করিনি। যখন সাধনা করেছি মনে হয়েছে এই সাধনাতে সব কিছু রয়েছে। এই তন্ত্র মন্ত্র ক্ষমতা আরো ঈশ্বরকে চেনা, তাকে খুঁজে পাওয়ার মধ্যেই জীবনের সব উদ্দেশ্য নিহিত আছে। কিন্তু এই যে বাড়িতে এসে ঢোকার সঙ্গে সঙ্গে, সবাইকে দেখার সঙ্গে সঙ্গে মনে হলো ওই সাধনার তন্ত্র মন্ত্র সবকিছু যেন মিথ্যে। এর সব কিছুর চেয়ে আপনজন, সংসার জীবন, এই সব কিছুই শ্রেষ্ঠ। আসলে সবকিছুই হলো নিজের কাছে। তুমি যদি সংসারকে সাধনা বলে মনে করো তাহলে সেটাই তোমার সাধনা ক্ষেত্র। আর যদি আমাদের মতো এখানে ওখানে বেরিয়ে সাধনায় লিপ্ত হও তাহলে সেটাই তোমার কাছে আকাঙ্ক্ষিত। বুঝলে? আপনার কথা আমি মনে রাখবো সাধু বাবা। আপনি এতদিন পর বাড়িতে ফিরেছেন, তাহলে আপনি আপনার পরিবারের সঙ্গে সংসার জীবনে সময় কাটান। আমি না হয় একাই যাই। আর হ্যাঁ, ফেরার সময় আপনার সঙ্গে দেখা করে যাব। সেই সাধুর সঙ্গে আমার শেষ দেখা। এরপরে আর সাধুর সঙ্গে আমার কোনোদিনও দেখা হয়নি। সেখান থেকে বলরামপুরের উদ্দেশ্যে রওনা হলাম। বলরামপুরে যে পথ দিয়ে আমি ঢুকেছি সেই পথটা গেছে একটা জঙ্গলের ভেতর দিয়ে। তবে সেটা জঙ্গলের একদম বাইরের দিকে। সেই পথে গরুর গাড়ি চলে। আশেপাশের গ্রামের লোকেরা যাতায়াত করে। জঙ্গল পেরিয়ে বলরামপুরে গিয়ে যখন পৌঁছেছি
তখন দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করবে। জঙ্গল পেরিয়ে ধানের ফাঁকা জমি, তার এক পাশে একটা ফাঁকা মতো জায়গায় ধানের গোলা তৈরি হয়েছে। ধানের গোলা কেমন হয় খুব একটা বোধহয় ধারণা নেই তোমাদের। আরে, আমি কিশোরীর মাসির বাড়িতে, মানে সেখানে গিয়ে আমরা ধানের গোলা দেখেছিলাম। সেই যে বললাম তোমাদের কোনো ধারণা নেই। এখন ধানের গোলা কেমন দেখেছো তোমরা? আমাদের সময় ধানের গোলা ছিল সেই বড়। সেই ধানের গোলা পাশাপাশি 5টা মানুষ লম্বা করে হাতে বের দিয়ে ধরতে পারত না, কিংবা তার চেয়েও বেশি। যেমন ছিল চওড়া তেমন ছিল উঁচু। তবে বলরামপুরের ধানের গোলার মতো গোলা আমি নিজেও কখনো দেখিনি। একটা দুটো নয়, 10-10টা এমন বড় বড় ধানের গোলা রয়েছে সেখানে। আর সেই সমস্ত কিছুর চারপাশে বাঁশের বেড়া দিয়ে ঘেরা। এক জায়গায় মাটির তৈরি পাশাপাশি দুটো ঘর, খড়ের ছাউনি, তবে বেশ শক্তপোক্ত করেই তৈরি করা হয়েছে। তার সামনে একটা কাঠের চেয়ারের উপর কে যেন বসে কিসের হিসেব করছিল। আশেপাশে বেশ কিছু লোকজন এদিক ওদিক ঘোরাঘুরি করছে। শুধু তাই নয়, এক পাশে ধান শুকাতে দেওয়া হয়েছে। একটু দূরে গরুর গাড়ির উপর খড়ের বোঝা চাপানো রয়েছে। বেশ বোঝা যায় একটু পরেই গরুর গাড়ি যাত্রা করবে। সে এমন এক অদ্ভুত দৃশ্য, তা তোমাদের ভালোভাবে বলে বোঝাতে পারবো না। আমি তো গিয়ে ঢুকলাম সেখানে। এত লোকজন আর এমন ব্যবস্থা দেখে আমার একটু কৌতূহল হয়েছিল। একটু সামনের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই গ্রামের নাম কি বলরামপুর? একজন লোক কি একটা দড়ির মতো কাঁধে নিয়ে যাচ্ছিল। সে আমায় দেখে থমকে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আরে সাধু বাবা, আসুন না, এটাই বলরামপুর গ্রাম। হ্যাঁ, আপনি আসছেন কোথা থেকে? তাকে হরিনগরের কথা বলতে সে যেন ভাবল। তারপর আমায় সঙ্গে করে নিয়ে গেল সেই যে মাটির ঘরের কাছে কাঠের চেয়ারের উপর একজন লোক বসেছিল তার কাছে। তার পরনে ধুতি, গায়ের উপর একটা সাদা রঙের জামা। একটা কাগজের মধ্যে হিসেব করে চলেছিল। বুঝতে পারছিলাম এই জায়গার সমস্ত হিসেব তিনিই করেন। যখনকার কথা বলছি তখন গ্রামের দিকে এই এমন হিসেব করার লোকের কিন্তু খুব একটা খোঁজ মিলত না। অনেক দূরের কোনো গ্রাম কিংবা মফস্বলের দিক থেকে তাদের ডেকে আনা হতো। তাকে দেখেই বোঝা গেল এ সেই ধরনের মানুষ। তবে আমায় দেখে কিন্তু তার মুখে সামান্য হাসি ফুটল। এক নজরে তার কপালের দিকে তাকিয়ে বুঝতে পারলাম বেশ সৌভাগ্যবান পুরুষ। কপাল দেখে মানুষের অনেক কিছু বলে দেওয়া যায়। সে এগিয়ে এসে আমায় প্রণাম করতে গেল। আমি বললাম, ছি ছি, এ কি করছো? ব্রাহ্মণ সন্তান হয়ে তুমি আমার পায়ে হাত দিচ্ছ? মুখ তুলে তাকালো অদ্ভুতভাবে আমার দিকে। তারপর বলল, কিন্তু সাধু বাবা, আমি যে ব্রাহ্মণ সে কথা আপনি জানলেন কি করে? আমার পৈতে নেই, তাছাড়া টিকি আমি রাখি না। আপনি কি আমায় চেনেন, নাকি অন্য কেউ আপনাকে বলেছে?
সে কথা আমায় কেউ বলেনি, তবে আমি সে কথা বুঝতে পেরেছি। সেটা তোমার জানার প্রয়োজন নেই। আচ্ছা, আমায় একটা কথা বলো তো। কথাটা বলেই আমি একবার এদিক ওদিক তাকিয়ে নিলাম। আমাকে আর মনোহরকে কথা বলতে দেখে আশেপাশের কয়েকজন লোক সেখানে এগিয়ে এসেছিল। আমি মনোহরের আরেকটু কাছে গিয়ে আস্তে আস্তে বললাম, আমি জানি তুমি অনেক কিছুই অবিশ্বাস করো, তবে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তবে এইখানে সে কথা বলা সম্ভব নয়। তুমি আমায় সামান্য সময় দাও। মনোহরের চেহারা বেশ ভালোর দিকে, গায়ের রং একটু ফর্সা, মাথায় চুল মাঝারি আকারের, দুটো বড় বড় চোখ। মনোহর কিছুক্ষণ ভাবল, তারপর মাটির ঘরটা দেখিয়ে দিয়ে আমায় বলল, আপনি অনেক দূর থেকে এসেছেন, এই ঘরে গিয়ে বসুন। দেখুন, ঘরে তো তেমন কিছু নেই। একটা পাতার জন্য বস্তা আছে, বড় সড়ো, তার মধ্যে একটা কম্বল রয়েছে। সেই কম্বল পেতেই আপনাকে বসতে দিচ্ছি। কিছু মনে করবেন না, আসলে বড় বিছানায় শোয়ার অভ্যাস আমার ঠিক হয়নি। ওসব চিন্তা করো না, তবে তোমার সঙ্গে আমার যে কথা আছে তা কিন্তু অতি জরুরি। বেশি দেরি করো না। মনোহর একজনকে বলে দিল ঘরের মধ্যে আমার বসার ব্যবস্থা করতে। জল বাতাস আমায় দিল। খিদেও পেয়েছিল, তাই তা খেয়ে নিয়ে অপেক্ষা করতে লাগলাম মনোহরের জন্য। বেশ কিছুক্ষণ পরে মনোহর সেখানে এলো। তারপর মনোহরের সঙ্গে আমরা সেই বাঁশের বেড়া দিয়ে ঘেরা ধানের গোলা থেকে বাইরে বেরিয়ে এলাম। সামনের দিকে যত দূর চোখ যায় ধানের জমি, এক পাশ দিয়ে একটা মাটির রাস্তা চলে গেছে গ্রামের দিকে। আমরা কিন্তু ওই জমির দিকেই এগিয়ে গেলাম। জমির পাশে একদিকে একটা উঁচু মতো রাস্তা রয়েছে। সেই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মনোহরকে বললাম, মনোহর, তোমার ব্যাপারে আমি কিন্তু খুব বেশি কিছু জানি না, তবে প্রথম তোমায় দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো একটা বিপদ যেন তোমায় আস্তে আস্তে ঘিরে ধরতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি, সপ্তাহখানেকের মধ্যেই সেই বিপদটা তোমার হবে। মনোহর আমার কথায় সামান্য হেসে বলল, সাধু বাবা, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। আর তাছাড়া একজন সাধক মানুষ হিসেবে এবং বয়স জ্যেষ্ঠ হিসাবে আপনাকে আমি সম্মান করি, কিন্তু এই সমস্ত কথা আমি কখনো বিশ্বাস করব না। আমি জানি তুমি বিশ্বাস করো না, কিন্তু যে বিপদ তোমার আসতে চলেছে তা কিন্তু নেহাতি ছোটখাটো নয়। তাতে তোমার জীবন পর্যন্ত যেতে পারে। তাহলে আমাকে কি করতে হবে সাধু বাবা? একটা তাবিজ কিংবা কবচ তৈরি করিয়ে হাতে পড়ে নিলেই তাতে আমার সমস্ত বিপদ কেটে যাবে? আর সে সমস্ত তৈরি করার জন্য আপনাকে কিছু অর্থ দিতে হবে, এই তো? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মনোহরের দিকে। এমন কথা আমি আমার জীবনে অনেকবার শুনেছি, তাই এই কথা আমায় খুব বেশি বিভ্রান্ত করতে পারল না। দেখো, তোমার কাছে আমি কোনো টাকা দাবি করছি না, এবং তোমার কাছে কোনো তাবিজ কবজ আমি দিতে পারবো না। এই বিপদ এই সমস্ত কিছুতে কাটবে না, তবে তবে সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তোমাদের এই গ্রামে, মানে গ্রামে নয়, এই তোমাদের এই গোলাবাড়ির আশেপাশে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এর মধ্যে? মনোহর কিছু যেন একটা বলতো, তার আগেই সেই যে লোকটা আমার ঘরে বসার জায়গা করে দিয়েছিল তাকে দেখলাম জমির আল বেয়ে এই পথের দিকে ছুটতে ছুটতে আসছে আর চিৎকার করে বলছে, বাবু, বাবু, মনোহর বাবু,
বাবু তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি। জঙ্গলের ভেতরে মহাদেবের লাশ পাওয়া গেছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গেই মনোহরের মুখটা কেমন যেন হয়ে গেল। সে তাড়াতাড়ি পেছন ফিরে আস্তে আস্তে আমায় বলল, সাধু বাবা, যদি আপত্তি না থাকে তাহলে আমার সঙ্গে একবার আসুন। আপনি বলেছিলেন না এইখানে কিছু একটা হয়, তা কি হয়েছে তা দেখবেন, চলুন একবার। মহাদেবের কথা শুনে আমি মনোহরের সঙ্গে এই আবার ফিরতি পথে এগিয়ে গেলাম। আগেই বলেছি, এই বাঁশ দিয়ে ঘেরা গোলাবাড়ির পেছনের দিকে জঙ্গল রয়েছে। বাঁশের বেড়ার 3 দিকে 3টি গেট মতো করা হয়েছে। একটা পেছনে জঙ্গলের দিকে, একটা সামনে মাঠের দিকে, আরেকটা রয়েছে অন্য পাশে। ওই মাঠ পেরিয়ে যেখানে খড়ের বোঝা রাখা হয় সেখানে। আমরা এগিয়ে গিয়ে পেছন দরজা খুলে সেই দিকে এগিয়ে গেলাম। ততক্ষণে এখানকার আশেপাশের কয়েকজন লোক সেখানে জড়ো হয়েছে। কেউ কেউ ভিতরের দিকে ঢুকেছে। সেই লোকটি আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল। মনে কিন্তু আমার উত্তেজনা। এক পা করে এগোচ্ছি, আর বারবার মনে হচ্ছে কিছু একটা দেখতে চলেছি। এগিয়ে গিয়ে জঙ্গলের ভেতরে এক জায়গায় দেখতে পেলাম একটা মৃতদেহ পড়ে আছে, খালি গায়ে, পরনে একটা ছেঁড়া ধুতি, গোটা শরীর রক্তে ভেসে যাচ্ছে। গলার কাছটা দেখে মনে হয় হিংস্র কোনো জন্তু যেন গলার অর্ধেক মাংস তুলে নিয়েছে। শুধু তাই নয়, গোটা শরীরে আঘাতের চিহ্ন। সে দৃশ্য চোখে দেখা যায় না। মনোহর এই ভয়াবহ দৃশ্য দেখে কাপড় চাপা দিল, তারপর বলল, এইভাবে মৃতদেহ এখানে রাখা যাবে না, তাড়াতাড়ি ভিতর থেকে একটা কাপড় নিয়ে এসো। মনোহর বাবু, এই নিয়ে দুটো হলো। প্রথমে মাদাই, তারপরে মহাদেব। আবার যদি আমাদের কিছু হয় এইখানে, রাতের বেলা তো থাকতে ভয় করছে। আরে তোমরা ভয় পাচ্ছ কেন? এটা কোনো হিংস্র জন্তুর কাজ। এই জঙ্গল তো অনেক গভীর। রাতের বেলা বোধহয় কয়েকটা শেয়াল মিলে একসাথে মহাদেবের উপর আক্রমণ করেছিল, তাই ও কিছু করতে পারেনি। কিন্তু মহাদেব জঙ্গলের এতটা ভেতরে এলো কি করতে? না না, মনে হয় তুমি ভুল করছো। এই কাজ হিংস্র জন্তুর নয়, এই কাজ কোনো অশরীরী প্রেতাত্মার। আমার কথায় বাকি সকলেই আমার দিকে তাকালো। সবাই যে ভীষণ ভয় পেয়েছে তা বোঝা যাচ্ছে। জঙ্গলের মধ্যে আমরা কয়েকজন মাত্র দাঁড়িয়ে আছি, বাকি সবাই ওই গোলা বাড়ির কাছে। মনোহর হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত গলায় বলল, শুধু শুধু কেন ওদের আপনি ভয় দেখাচ্ছেন? আপনি বুঝতে পারছেন না ওরা ভয় পেলে এখানে কাজ করা দুষ্কর হয়ে উঠবে। তারপর গ্রামের জমিদার মশাই আমার উপর রাগ করবেন। আমি এখানে কাজের জন্য এসেছি। আমি এক দৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে বললাম, 7 দিন। আজ থেকে 7 দিনের মধ্যেই যা হবার হবে। মনোহর, তোমার যে বিপদ আসতে চলেছে সেই বিপদ থেকে রক্ষা পাওয়া কিন্তু মুশকিল। তোমার যা মনে হয় তুমি তা ভাবতে পারো, কিন্তু আমি বলবো এইখানে বিপদ হবেই। আপনার মনে হয়েছিল ওই ক্ষতটা কোনো হিংস্র জন্তুর কাজ নয়, কোনো অশরীরী পিশাচের কাজ। কিন্তু কথাটা কেন বললেন হঠাৎ করে? অশরীরী কিংবা অশুভ শক্তি মাঝে মাঝে মানুষকে হত্যা
হত্যা করে থাকে বিভিন্ন কারণে। তারা মানুষের প্রাণ নিয়ে থাকে, তবে সে ঘটনার পেছনে কোনো নির্দিষ্ট কারণ থাকে। অশুভ শক্তির ক্ষেত্রেও কোনো না কোনো একটা কারণে তারা যা করার করে থাকে। একমাত্র পিশাচ শ্রেণীর প্রেতেরা অকারণেই মানুষ হত্যা করে। তার মৃতদেহটা আমি যেমনভাবে দেখেছিলাম, তাতে সেই কাজ পিশাচ ছাড়া অন্য কিছুর হতে পারে না। কিন্তু ওখানে আসলে কি হয়েছিল? আর কিছু যে একটা গভীর সমস্যা জড়িয়ে ছিল তা তো বোঝাই যাচ্ছে। মনোহর এতটা মনোহর ছিল তোমাদের মতো বোধহয়। পেটে একটু বিদ্যে পড়েছিল, তাই এমনটা হয়েছিল। আমি কখনোই বিদ্যাকে অসম্মান করতে চাই না। যারা যথার্থভাবে শিক্ষা লাভ করতে পারে তারা বড় ভালো। তারা না থাকলে তো সমাজ এভাবে এগোতেই পারত না। কিন্তু সেই বিদ্যার বশবর্তী হয়ে অনেক কিছুকেই তারা অবহেলা করে। আমাদের চেনা অজানা জগতের বাইরে আরও অনেক কিছু আছে যা আমরা জানি না। আমরা কতটুকুই বা জানি, তার বাইরে অনেকটা আছে। মনে হয় এটার অবস্থা হয়েছিল তেমন। সে এমনিতে ভালো ছেলে, কিন্তু বড় অবিশ্বাসী ছিল। তাই সেই লোকেদের সাহায্যে পাশের গ্রামের শ্মশানে মাধবের সেই বিকৃত মৃতদেহটা কাপড়ে জড়িয়ে পুড়িয়ে দেওয়ার জন্যে পাঠিয়ে সে আমার কাছে এসে বারবার বলতে লাগলো, এই সমস্ত কথা যেন আমি আর কাউকে না বলি। আমি তার কথায় সম্মতি জানিয়ে বললাম, আমি এখানে থাকব। যদি আপত্তি না থাকে তুমি 7টা দিন আমায় এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারবে। 7ম দিনে যদি সত্যি কিছু না হয় তাহলে আমি নিজে এখান থেকে চলে যাব এবং যাওয়ার আগে তোমার কাছে ক্ষমা চাইব। মনোহর আমার মুখের দিকে তাকিয়ে দেখল, কিন্তু কিছু বলল না। পাশাপাশি 3টে ঘর। একটা ঘরে মনোহর থাকে, অন্য ঘরটা এখানে কাজের জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র, এবং অন্য ঘরটা একরকম ফাঁকাই থাকে বলা যায়। কিছু কাগজপত্র রয়েছে। সেই ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। এরপরে কিন্তু 2টো দিন তেমন কিছুই ঘটল না। মনোহরের সঙ্গে আমার যতবারই দেখা হলো ততবারই সে ভালোভাবে হেসে আমার সঙ্গে কথা বললেও বুঝতে পারলাম আমার প্রতি অবিশ্বাস কিন্তু তার এখনো আছে। সেই গোলাবাড়ির 2-1 লোকেদের সঙ্গেও আমার মাঝে মাঝে দেখা সাক্ষাৎ হতো। তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে জানতে পারলাম আসল ব্যাপারটা। আসল ব্যাপার সেটা কি? এই গোলাবাড়ি অনেক পুরনো। অনেক দিন ধরে এখানে লোকজন কাজ করে চলেছে। এই গ্রামের সমস্ত ধান এখানে এসে জমা হয়। এখান থেকেই গ্রামের জমিদারের সাহায্যে এই ধান বিক্রি হয় অন্য জায়গায়। যতটা গ্রামের প্রয়োজন ততটা জমিদার এই গোলাবাড়িতেই জমিয়ে রাখে। আলাদা করে ধান জমানো কিংবা ধান বিক্রি করার ঝামেলায় কাউকে পড়তে হয় না। জমিদার দেখাশোনা করে। যে যেমন ধান ফলায় তার অর্ধেকটা সে নিজের জন্যে রাখতে পারে।
এবং বাকিটা তাকে বিক্রি করতে হয়। অদ্ভুত হলেও ব্যাপারটা কিন্তু বেশ ভালো। আর সেই ধানের গোলাতে কাজ করে প্রায় 12 জন মতো লোক। তাদের দেখাশোনাতেই জায়গাটা চলে। তবে রাতের বেলা এখানে মনোহর ছাড়া মাত্র 3 জন থাকে, যারা পাহারা দেয়। ওই যে মহাদেব নামে লোকটি এবং তার আগে মাধাই নামের একজন, এরা 2 জন ছিল সেই পাহারাদারদের মধ্যে। তাদের মধ্যে প্রথমে হারিয়ে যায় হরিচরণ নামে একজন, তারপর মাধাই এবং তারপর মহাদেব। মহাদেবের মৃতদেহ যেমন পাওয়া গেছে, তেমন মাধাইয়ের দেহটাও পাওয়া গিয়েছিল, কিন্তু হরিচরণের মৃতদেহ পাওয়া যায়নি। জঙ্গলের মধ্যে অনেক দূর পর্যন্ত ওরা দিনের বেলা ঘুরে এসেছে, কোথাও কিছু পায়নি। সমস্যা হলো গোটা ব্যাপারটাই ঘটেছে মাত্র 1 সপ্তাহের মধ্যে। আমি যেদিন এখানে এসে পড়েছি তার আগের 1 সপ্তাহের মধ্যে এই 3টি ঘটনা পর পর ঘটে। প্রায় 2-1 দিনের মধ্যে ঘটে গেছে। ব্যাপারটা হলো হরিচরণের মৃতদেহটা ওরা এখনো খুঁজে বার করতে পারেনি। আর এমন একটা ঘটনায় সবার মধ্যে যে একটা ভয় ছড়িয়ে রয়েছে, সেটাই স্বাভাবিক। 12 জনের মধ্যে তো সবাই এখানে থাকে না বলল, মানে 3 জন রাতের বেলা পাহারা দেওয়ার জন্য আপনাদের সঙ্গে সেখানে ছিল। আপনি আর মনোহরের বাকি সবাইকে নিয়ে মোট 5 জন। সমস্ত কথা শোনার পরে বুঝতে পারছিলাম মনোহর কেন আমায় ওই সমস্ত কথা বলতে বারণ করছিল। আসলে গ্রামের লোকেরা একবার ভয় পেয়ে গেলে তাদের বোঝানো মুশকিল হয়ে যায়। তাই ওরা ভয় পেয়ে গেলে পাহারা দেওয়ার জন্যে আর কেউ সেখানে থাকবে না। মনোহরের একার পক্ষে 10-10টা ধানের গোলা পাহারা দেওয়া সম্ভব নয়। যে কেউ যে কোনো সময় চুরি করতে পারে। সেদিন সন্ধ্যের দিকে মনোহরের সঙ্গে দেখা করলাম। মনোহর নিজের ঘরে জানলার কাছে দাঁড়িয়ে পেছনে জঙ্গলে তাকিয়ে কি যেন দেখছিল। আমার পায়ের শব্দ শুনে তাকিয়ে বলল, সবই তো শুনেছেন আপনি। এই বিপদের কথাই বলেছিলেন মনে হয়। পাশের গ্রামে তো আপনি ছিলেন, সেইখানেই নিশ্চয়ই আমাদের এই বিপদের কথা শুনতে পেয়েছেন। মনোহর, এই গ্রামের এমন বিপদের কথা সত্যি আমি আন্দাজ করতে পারিনি। আমি সমস্ত কিছু জানা সর্বজ্ঞতা নই, তবে তোমার কপাল দেখে এবং তোমায় দেখে আমার কিছু মনে হয়েছে, তাই সে কথা তোমায় বললাম। তুমি আমার কথা বিশ্বাস করনি সে কথা ঠিক, কিন্তু 1 দিন কেটে গেছে, আর 6 দিন রয়েছে। এই কটা দিন একটু সাবধানে থেকো। আজ রাতের বেলা 3 জনকে পাইনি সাধু বাবা, মাত্র 2 জন রয়েছে। তাই তাদের সঙ্গে আমাকেও রাতের বেলা ঘরের বাইরে পাহারায় থাকতে হবে। এমন কথা হলে আমিও তোমাদের সঙ্গে থাকব। আর তাছাড়া আমার কথাতেই তো তারা ভয় পেয়েছে, তাই আমিও তোমাদের সঙ্গ দেব। মনোহর আর আপত্তি করল না। আমরা 4 জন মিলে রাতের বেলা পাহারা দিলাম। তেমন কিন্তু হলো না। দেখতে দেখতে প্রায় 3টে দিন কেটে গেল, কোনো কিছুই হলো না। 4র্থ দিন রাতের বেলা একটা ঘটনা ঘটল। সেদিন রাতের বেলা গোলার সামনের দিকে আর পেছনের দিকে মিলিয়ে আমি, মনোহর, জগদীশ আর গোবিন্দ পাহারায় ছিলাম।
গোবিন্দ আর জগদীশের হাতে বাঁকানো মোটা লাঠি, তাছাড়া একটা করে মশাল জ্বলছে। আমার আর মনোহরের কাছে কিছু নেই। দুটো হ্যারিকেন দুটো বেড়ার গেটের কাছে ঝুলিয়ে রাখা রয়েছে। পেছনের দিকটা সেই জঙ্গল। জঙ্গলের কাছ থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি। হঠাৎ করে জঙ্গলের দিকে তাকিয়ে মনে হলো জঙ্গলের কাছে যে পথটা ভেতরের দিকে ঢুকে গেছে, যেই পথে আমরা দিনের বেলা গেছিলাম, সেই দিকে তাকাতেই দেখতে পেলাম কি যেন একটা দাঁড়িয়ে আছে। অতি সাধারণ চেহারা, খালি গা, পরনে ধুতি, মাথার কাছে একটা গামছা বাঁধা, হাতে একটা মস্ত বড় লাঠি। মনে হলো সে ওই পাহারাদারদের মতোই কোনো একজন। কিন্তু সে ওই জঙ্গলের মধ্যে কি করছে? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে আমার চোখ চলে গেল তার চোখের দিকে। আর তখনই আমি বুঝতে পারলাম যে এ কোনো মানুষ হতে পারে না। এক মুহূর্তের জন্য তাকে দেখতে পেয়ে আমি থমকে দাঁড়িয়েছিলাম। সঙ্গে সঙ্গে মনোহর বোধহয় আমায় লক্ষ্য করে আমার দিকে এগিয়ে এসেছিল। চারদিকে তাকিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, কি হলো সাধু বাবা? মনোহর, ওই পথের কাছে যেন কি একটা দাঁড়িয়েছিল, মাথায় গামছা বাঁধা, তার গলার কাছে একটা সুতা জড়ানো ছিল। মনোহর কি যেন ভাবল, তারপর বলল, হরিচরণ, আমিও একবার যেন তাকে দেখেছিলাম, কিন্তু এটা কি করে হয়? হরিচরণ তো হারিয়ে গেছে, তার মৃতদেহ আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি। আমার কিন্তু অন্য একটা সন্দেহ হচ্ছে। আমার মনে হচ্ছে হরিচরণ আর বেঁচে নেই। নিশ্চয়ই কোনো একটা কারণে এই জঙ্গল আর এই গোলাবাড়ির আশেপাশে কোনো একটা অশুভ শক্তি গড়ে উঠেছে, আর যার অন্তিম পরিণতি কিন্তু তোমায় দিয়ে। আমার কথা মনোহর সঙ্গে সঙ্গে উড়িয়ে দিতে পারল না। জগদীশ আর গোবিন্দকে পাহারা রেখে আমরা মাটির ঘরে ফিরে এলাম। সেইখানে বসে থাকতে থাকতে মনোহর একটা অদ্ভুত কথা বলল, তবে সে কথা এখন বলার প্রয়োজন নেই। এইভাবেই রাতের বেলা অদ্ভুত কিছু ঘটনা ঘটতে লাগলো আমাদের চারপাশে। আমার বারবার মনে হতে লাগলো 7 দিনের মধ্যে মনোহরের যে বিপদের সম্ভাবনা আমি দেখেছি, তার সঙ্গে কি এই সমস্ত কিছুর যোগাযোগ রয়েছে? দেখতে দেখতে সেই 7ম দিন এসে উপস্থিত হলো। সেদিন সকালে আমি বারবার মনোহরকে বলে দিলাম, অন্তত আজকের জন্য যেন সে জমিদার বাড়িতে গিয়ে থাকে, তাহলে ভালো হয়। কিন্তু সে আমার কথায় রাজি হলো না। আমরা সেদিন সেখানেই থাকলাম। তবে সেদিন কিন্তু জগদীশ আর গোবিন্দ এরা দুজন ছিল না। তারাও ভয়ে পাহারা দিতে রাজি হয়নি। তাই গ্রাম থেকে কালু মিয়া বলে একজনকে ডেকে আনা হয়েছিল। সে বেশ সাহসী মানুষ। জমিদারের অনুরোধে সেখানে এসেছিল সে আসলে জমিদার বাড়ির একজন পাহারাদার। কালু মিয়ার চেহারা যেমন তেমন তার সাহস। সে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল, কোনো চিন্তা করবেন না আপনারা, কালু মিয়া যতক্ষণ আছে সে মানুষ হোক আর যাই হোক আপনাদের গায়ে হাত দিতে পারবে না। কালু মিয়ার ওপরেই ভরসা করে আমরা সেদিন রাতে সেখানে রইলাম। সন্ধ্যের মধ্যেই আমরা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে ঘরের মধ্যে বসে রয়েছি। মনোহর বাইরে যেতে চেয়েছিল, কিন্তু আমি তাকে বারণ করেছিলাম।
খোলা দরজা দিয়ে বাইরে দেখা যায়। কালু মিয়া হাঁটতে হাঁটতে একবার ওই দিকে যায়, একবার দরজার কাছে এসে ঘুরে যায়। তার কাছে মশাল আর লাঠি। আমি এভাবে বসে থাকার পর মনোহর বলল, আচ্ছা, আমি যখন বাইরে যাব না তাহলে আপনি একটু ঘুরে আসুন। এইভাবে কতক্ষণ বসে থাকবেন? আর তাছাড়া এভাবে বসে থাকতে থাকতে তো আমার ঘুম পেয়ে যাচ্ছে। তোমার যদি ঘুম পেয়ে যায় তাহলে তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখানেই আছি। মনোহরকে এর আগে কোনোদিন এত তাড়াতাড়ি ঘুমাতে দেখিনি। তবে সে নিজের জায়গায় শুয়ে পড়ল। একটু পরে বোধহয় ঘুমিয়েও পড়ল। আমি দরজার কাছেই বসে রইলাম কিছুক্ষণ। তারপরে কি মনে হতে সামনের দিকে এগিয়ে এসে কালু মিয়ার সঙ্গে দু একটা কথাবার্তা বলছি, এমন সময় ঘরের ভেতরের দিকে একটা ধরফর শব্দ শুনতেই আমি আর কালু মিয়া মুখ চাওয়াচাওয়ি করে ছুটে গেলাম সামনের দিকে। আমরা হাঁটতে হাঁটতে গোলাবাড়ির একদম শেষের দিকে বেড়ার কাছে এসে পড়েছিলাম। ঘরটা ছিল গোলাবাড়ির অন্য দিকে। আমরা যতক্ষণ এগিয়ে গেছি ততক্ষণ বাঁশের বেড়ার দরজা খোলার শব্দ পেলাম। তাড়াতাড়ি কালু মিয়া ছুটে গেল ঘরের দিকে। তারপর বলল, সর্বনাশ হয়ে গেছে সাধু বাবা। মনোহর বাবু তো ঘরে নেই, ঘরে লণ্ঠনটা ভেঙে পড়ে আছে। কথা শুনে আমি চমকে উঠলাম। তাহলে কি এমন বিপদের আন্দাজি আমি করেছিলাম? তাড়াতাড়ি দুজনে দুটো মশাল হাতে নিয়ে এগিয়ে গেলাম পেছনের দিকে। দেখি বাঁশের বেড়াটা খোলা। এখান দিয়ে যে একটু আগে কেউ জঙ্গলের ভেতর চলে গেছে তা ভালোভাবেই বোঝা যায়। জঙ্গলের ভেতরে পা রাখার আগে কি মনে করে দেহ বন্ধন করে নিলাম। কালু মিয়ার দেহ বন্ধন করাতে যাব তার আগে সে তার হাতের তাবিজ দেখিয়ে বলল, সাধু বাবা, কালু মিয়া ভূত ভগবান কাউকে ডরায় না। তাবিজ যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ কোনো চিন্তা নেই। আপনি চলুন, আমায় কেউ ছুঁতে পারবে না। তার হাতের তাবিজের দিকে তাকিয়ে বুঝতে পারলাম এ তাবিজ কোনো সাধারণ তাবিজ নয়। প্রকৃতপক্ষে এই তাবিজ যে কোনো অশুভ শক্তি থেকে রক্ষা করতে পারে। দ্রুত আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম আর গলা তুলে ডাকতে লাগলাম, মনোহর, মনোহর, কোথায় তুমি? মনোহরকে ডাকতে ডাকতে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভেতরে বেশ খানিকটা হেঁটে এসেছি। এমন সময় আমার গোটা শরীর একেবারে থরথর করে কেঁপে উঠল। আর ঠিক তখনই কালু মিয়া সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, সাধু বাবা, সাধু বাবা, ওই সামনের দিকে কি একটা দেখা যায় বলে মনে হচ্ছে। একটা একটা আলো যেন সামনের দিকে হেঁটে যাচ্ছে। কালু মিয়ার কথায় আমিও সামনের দিকে তাকালাম। সত্যি সত্যি কি যেন একটা হেঁটে যাচ্ছে। একটা আলো দেখা যাচ্ছে, মশালের আলো। তাহলে মনোহর কি মশাল হাতে নিয়ে বেরিয়েছে? কিন্তু হ্যারিকেনটা তো ভাঙা অবস্থায় ঘরের কাছে পড়েছিল। ব্যাপারটা কি হলো বলো তো? আমার কিন্তু ব্যাপারটা খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। গাটা কেমন ভারী হয়ে আসছে সাধু বাবা। আমি ভয় পাই না, কিন্তু কিছু একটা এখানে হচ্ছে যেটা ভালো নয়। কালুর কথাটা শেষ হলো না। ঠিক তখনই একটা রক্ত জল করা চিৎকার যেন ভেসে এলো এদিকে। যেন কেউ এমন ভাবে চিৎকার করে উঠেছে যাতে যে কেউ ভয় পেয়ে যাবে। আমাদের পা থেকে মাথা পর্যন্ত
যেন একবার থরথর করে কেঁপে উঠল। কালু মিয়ার চোখ লাল হলো, তার কপালের কাছে শিরা ফুলে উঠল। হাতের লাঠিটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, চলুন তো সাধু বাবা, ওই জঙ্গলের ভেতরে কে আছে আজকে তার শেষ দেখে ছাড়বো। এমন একটা সাহস পেলে তারপরে তো আর কিছুই বলার থাকে না। তাছাড়া আমার দেহ বন্ধন করা রয়েছে, কালু মিয়ার কাছে রয়েছে ওই তাবিজ। তবু একটু একটু করে পা ফেলছি, আর মনে হচ্ছে চাঁদের আলোটা যেন জঙ্গলের মাথা পর্যন্ত এসে আবার ফিরে যাচ্ছে। ভেতরে পড়তে পারছে না। ওই পথটুকু ছাড়া আর কোথাও যেন আলো নেই। বেশ কিছুটা এগিয়ে গেছি, দেখি ডান দিকে জঙ্গলের মধ্যে একটা খসখস শব্দ শোনা যাচ্ছে। সেদিকে তাকাতে গেলাম, হঠাৎ করে দেখি সেইখানে মাটির থেকে সামান্য উঁচুতে দুটো লাল জলজলে চোখ। সেদিকে তাকিয়েছি কি তাকাইনি, এমন সময় কি একটা সেই দিক থেকে ঝাঁপিয়ে পড়তে গেল আমাদের ওপর। কালু মিয়া তৈরি ছিল, সে সঙ্গে সঙ্গে এগিয়ে এলো সামনের দিকে। হাতের লাঠিটা তুলে চিৎকার করে একটা ঘা বসিয়ে দিল সেই লাফিয়ে পড়া জিনিসটার ওপর। জয় মহাদেব! সেই জিনিসটা কালুর হাতে লাঠির আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক আগের মতোই একটা তীব্র গর্জন করে জঙ্গলের মধ্যে আবার কোথায় যেন মিলিয়ে গেল। ব্যাপারটা এত দ্রুত ঘটে গেল, আর কালু মিয়া যে এত তাড়াতাড়ি কাজটা করবে সেটাও আমি বুঝতে পারিনি। বললাম, কি কি ছিল বলো তো? একটা মানুষের মতো কিছু ছিল সাধু বাবা, কিন্তু তার মুখটা বড় ভয়ঙ্কর। তার মাথা লক্ষ্য করে লাঠি চালিয়েছিলাম, লাঠির আঘাত পায়ে লাগতে এই কোথায় যেন ছিটকে চলে গেল। সেই লাঠি হলো মন্ত্রপুত লাঠি। মহাদেবের মন্দিরে এই লাঠিকে পুজো দিয়ে নিয়ে আসা হয়েছে। বুঝতে পারলাম, শুধু আমি না, কালু মিয়া নিজেও তৈরি হয়ে এসেছে। তার মানে এইখানকার কথা ভেতরে ভেতরে জমিদারের কানে গিয়ে পৌঁছেছে। না হলে জমিদার এমন একজনকে পাঠাবে কেন, যার কাছে এমন তাবিজ রয়েছে আর যার কাছে এমন মন্ত্রপুত লাঠি রয়েছে। একটু একটু করে এগিয়ে যাই, আর যেন মনে হয় জঙ্গলের মধ্যে থেকে কারা ফিস ফিস করে কথা বলছে। তারা যেন আমাদেরকে দেখতে পেয়েছে। আর ওখানে এগিয়ে আসতে হঠাৎ করে পেছনের দিকে তাকিয়ে কালুকে বললাম, কালু, আমরা তো সোজা পথে এসেছিলাম, পথটা খানিকটা পেছনে গিয়ে এভাবে বেঁকে গেল কি করে? আমার কথায় কালু পেছনে তাকালো। চাঁদের আলো পথের উপরে গিয়ে পড়েছে। সত্যি সত্যি পথটা বেশ খানিকটা পেছনে গিয়ে ডান দিকে যেন বেঁকে গেছে। অথচ আমার স্পষ্ট মনে আছে আমরা সোজা পথ ধরে এসেছি। কালু কিছু বলতে যাবে, তার আগে দেখতে পেলাম আমাদের পেছনে কে যেন হাঁটতে হাঁটতে আসছে। তার এক হাতে একটা মশাল জ্বলছে। তখনই পেছন থেকে মনোহরের গলা শুনতে পেলাম, তোমরা কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, দাঁড়াও! তার কথা শুনে আমরা দাঁড়ালাম। মনোহরই বটে। চাঁদের আলো তার মুখে গিয়ে পড়েছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। সে আরো খানিকটা সামনে এসে হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে বলল, আরে কি হলো?
আপনি এইভাবে চলে এলেন কেন? কতবার ডাকলাম পেছন থেকে, শুনতে পেলেন না? যদিও অনেকটা দূরে চলে এসেছিলেন। জঙ্গলের মধ্যে রাতের বেলা হঠাৎ ঢুকতে গেলেন কেন? কিন্তু বাবু, আপনাকে তো আমরা ঘরে দেখিনি, তার জন্যই তো এখানে এলাম। আপনি কোথায় ছিলেন? আরে আমি পাশের ঘরে ছিলাম, ঘুম আসছিল না। কিন্তু আপনারা এখানে কেন? কালু মিয়া, তুমি এখানে কি করছো? কালু মিয়া কিন্তু অদ্ভুতভাবে তাকিয়ে রইল মনোহরের দিকে, একটা কথা বলল না। হঠাৎ কালু মিয়া আমার হাতের উপর একটা হাত রেখে আমায় কেমন যেন পেছনের দিকে টানতে লাগলো। আমি অবাক হয়ে কালু মিয়ার দিকে তাকাতে দেখলাম তার চোখ আগের চেয়েও লাল হয়ে উঠেছে। আমি কিন্তু আর দেরি করলাম না। কালু মিয়ার টানে পেছনের দিকে সরে আসতে না আসতেই মনোহর আবার বলল, কি হলো কালু মিয়া? তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন আমার দিকে? আরে চলো এখান থেকে। শুধু শুধু কেন এই জঙ্গলের মধ্যে থাকবে? কে তুই? সত্যি করে বল, কে তুই? কালু মিয়ার মুখে এমন একটা অদ্ভুত গম্ভীর গলা শুনে আমি কিন্তু এবার অবাক হয়ে গেলাম। কালু মিয়া এসব কি বলছে? আমি তার কাঁধের উপর একটা হাত রেখে কিছু বলতে যাব, তার আগেই কালু মিয়া হাতটা তুলে ধরল আমার দিকে। আর সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম কালু মিয়ার হাতে বেঁধে রাখা সেই তাবিজটা চকচক করছে অন্ধকারে। আর সেটা দেখেই সামনে থাকা মনোহরের চোখে কি যেন একটা দেখলাম। মুহূর্তের জন্য সে মাথাটা একপাশে নামিয়ে নিয়ে আবার প্রশ্ন করল, আরে আরে কালু মিয়া, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আর সাধু বাবা, আপনি চলুন, তাড়াতাড়ি চলুন, না হলে এই জঙ্গলে বিপদ হতে পারে। আপনার মনে নেই, আগে হরিচরণ, মাধব, এমনকি মহাদেব পর্যন্ত এই জঙ্গলেই মরেছে। তাড়াতাড়ি চলুন। কথাটা বলে মনে হয় এক পা সামনের দিকে এগোতে যাচ্ছিল। ঠিক তখনই কালু মিয়া তার হাতে লাঠিটা নিয়ে মাথার ওপরে তুলে একটা বাড়ি মারল মাথা লক্ষ্য করে। শিউরে উঠলাম, এটা কি করছে কালু মিয়া? মনোহরের মাথা ফেটে এক্ষুনি সে মারা যাবে। কিন্তু সেটা হলো না। আমার চোখের সামনে দৃশ্যটা অন্যরকম হয়ে গেল। কালু মিয়ার হাতের লাঠিটা মনোহরের মাথার উপরে পড়ার সঙ্গে সঙ্গে একটা তীব্র চিৎকার বেরিয়ে গেল। তার মুখ থেকে একটা বীভৎস গর্জন যেন। মুহূর্তের মধ্যে আমাদের চোখের সামনে চাঁদের আলোয় তার গোটা শরীরটা বদলে গেল। কালো কুচকুচে শরীর, যেমন লম্বা তেমন তার চেহারা। তার হাতে বড় বড় নখ, একটা অদ্ভুত গন্ধে চারপাশটা ছড়িয়ে পড়ল। সাদা লম্বা ধারালো দাঁতে সে হিংস্রভাবে একবার গর্জন করল। আর দুটো লাল চোখ আমি দেখতে পেলাম। আর ঠিক তখনই মনে হলো আমার পেছনে যেন কারা এসে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে পেছনের দিকে ঘুরতে দেখতে পেলাম আরো তিনটে কালো কালো ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। কিন্তু ওটা কে? মূর্তিগুলোর পেছনে পথের এক পাশে জঙ্গলের মধ্যে থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এসেছে। কার মুখ থেকে গোঙানির শব্দ ভেসে আসছে। আমি বলে উঠলাম, মনোহর, মনোহর, তুমি ঠিক আছো?
মনোহর কোনো রকমের জড়ানো গলায় বলল, সাধু বাবা, সাধু বাবা, আমায় বাঁচান। আর কোনো কথা বলতে পারল না। ততক্ষণে কালু মিয়া তার হাতের লাঠি সেই ভয়ঙ্কর দর্শন পিশাচের গায়ে বসিয়ে দিয়েছে। তার হাতের লাঠি গায়ে পড়তেই সে ছিটকে গেল পেছনে। সঙ্গে সঙ্গে কালু মিয়া বাঘের মতন লাফিয়ে এসে পড়ল আমার সামনে। পরনে এক অদ্ভুত পোশাক, এক অদ্ভুত দৃশ্য। চারটি কালো কালো ছায়ার মধ্যে একটা ছায়া আরো অনেকটা বড়, আর বাকিগুলো মানুষের আকারে। তারা চারজন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়তে চাইল, আর কালু মিয়ার লাঠি তাদের গায়ে বারবার ধাক্কা দিতেই যেন মনে হয় কালো অন্ধকার ভেঙে চুরে খান খান হয়ে গেল। আবার সবকিছু বারবার ধাক্কা দিতেই যেন মনে হয় কালো অন্ধকার ভেঙে চুরে খান খান হয়ে গেল। আবার সবকিছু আগের মতো হয়ে গেল। কালু মিয়ার গলা ভেঙে আসতে লাগলো, দর দর করে ঘাম পড়তে লাগলো। হাঁপাতে হাঁপাতে কালু মিয়া বলল, সাধু বাবা, এইভাবে হবে না, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন মনোহর বাবুকে। কালু মিয়া লাঠির ঝাপটায় তিনটে ছায়া পেছনের দিকে ঠেলে দিয়েছিল। পেছন থেকে সেই ভয়ঙ্কর মূর্তি এগিয়ে আসছিল আমাদের দিকে। আমি এগিয়ে গিয়ে মনোহরকে কোনো রকমে তুলে ধরলাম। বুঝতে পারলাম সে জ্ঞান হারিয়ে ফেলেছে। কোনো রকমে তাকে তুলে আনতেই কালু মিয়া একটা অদ্ভুত কাজ করল। এগিয়ে এসে মনোহরের কপালের ঠিক মাঝখানে বুড়ো আঙুল চেপে বিড় বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। দেখতে পেলাম তার হাতের সেই তাবিজটা আবার চকচক করে উঠেছে। একটু পরেই খাবি খাওয়ার মতো করে মনোহর আমার দিকে তাকালো। এখন আর কোনো কথা নয় মনোহর, চলো, আমাদের এখান থেকে বের হতে হবে। কিন্তু তখনই দেখতে পেলাম সামনের দিক থেকে হেঁটে আসছে সেই লোকটা, যাকে আমি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। মনোহর বলে উঠল, হরিচরণ, ও হরিচরণ, তুই কি বেঁচে আছিস? বেঁচে নেই, সবার প্রথমে তো ওই মরেছে। ওর শরীরকে ওই পিশাচ আশ্রয় করেছে। সবটাকে পুড়িয়ে দিতে হবে, না হলে ওই পিশাচ আবারও ফিরে আসবে। কালু মিয়া, তুই আমায় মারবি? তোর এত ক্ষমতা হয়েছে? আজ পর্যন্ত মা কালীর কাছ থেকে যা শিখেছি, তার যদি কোনো ক্ষমতা থাকে তাহলে আজ রাতেই জঙ্গল থেকে আমরা তিনজনেই বাইরে বেরোবো। কারোর চুল পর্যন্ত স্পর্শ করতে পারবি না তুই। হরিচরণ হাসতে লাগলো। চোখের সামনে এসে দুটো হাত তুলে অদ্ভুতভাবে হাসছে। তার পেছনে ততক্ষণে আরো কয়েকটা কালো কালো ছায়া জড়ো হয়েছে। বুঝতে পারলাম একটু আগে যাদের সঙ্গে কালু মিয়া লড়াই করছিল তারা আবার এসেছে। এইভাবে হবে না আর কালু মিয়া, আগুন লাগাতে হবে। আমার কাছে দেশলাই আছে। কি কারণে দেশলাইটা সঙ্গে করে নিয়ে এসেছি। আগে মশালটা জ্বালাবার ব্যবস্থা করি, তারপরে আমি দেখছি। কালু মিয়া লাঠি দিয়ে তাদের আটকে রাখল। আমি মশাল জ্বালিয়ে মনোহরকে কোনো রকমে মাটি থেকে তুলে ধরতে যেতেই দেখতে পেলাম তার গলার কাছে আঁচড়ের দাগ।
যেন ধারালো কিছু দিয়ে তার গলার কাছে কেউ আঁচড় দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে তার কাপড়। এতক্ষণ সেটা লক্ষ্য করিনি, কারণ রক্ত গিয়ে পড়েছে তার ডান কাঁধের কাছে। সে বাঁদিক করে আমাদের দিকে ঘুরেছিল। সর্বনাশ, এত রক্ত বেরিয়েছে! সেই কারণেই তুমি উঠে দাঁড়াতে পারছো না। আচ্ছা, কোনো রকমে উঠে দাঁড়াও দেখি। মনোহর উঠে দাঁড়াতেই কালু মিয়া পিছিয়ে এলো। আমি মশাল হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে গেলাম। অনেক দিন আগে এক সাধুর কাছে আগুনের ব্যবহার শিখেছিলাম। অশরীরী আত্মার বিরুদ্ধে আগুনকে কিভাবে কাজে লাগাতে হয় তা জেনেছিলাম। মশালের আলো দাউ দাউ করে জ্বলছে। হাত মুঠো করে মন্ত্র পড়তে শুরু করলাম। তারপর মন্ত্র শেষ করে হাতটা খুলে হাতের মাঝে থাকা ধুলো আগুনের দিকে ছুঁড়ে দিতেই চোখের সামনে দেখতে পেলাম একটা অদ্ভুত দৃশ্য। আগুন ছিটকে গেল সাপের জিভের মতো। সামনে দাঁড়িয়ে থাকা 3টে কালো মূর্তির গায়ে ছিটকে গিয়ে লাগলো আগুন। আর তাতেই দাউ দাউ করে 3টে ছায়া মূর্তি আগুনে পুড়তে লাগলো। পুড়তে পুড়তে তারা পথের এক পাশে সরে গেছে। এই ব্যাপারটার জন্যে কালু মিয়া, মনোহর আর আমি কেউই প্রস্তুত ছিলাম না। অনেক দিন পরে এই মন্ত্র আমি ব্যবহার করেছিলাম। এমনভাবে যে কাজে লাগবে তা বুঝতে পারিনি। পরে বুঝতে পেরেছিলাম একটা বিশেষ কারণে সেই মন্ত্র কাজে লাগে। কিন্তু ওই একইভাবে সেই বড় কালো মূর্তির গায়ে আগুনের হলকা ছুঁড়ে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হয়ে গেলাম। আগুন তার গায়ে পৌঁছল না। ভয়ানকভাবে হাসতে হাসতে এসে বলল, যাদের তোরা আগুনে পুড়িয়েছিস ওদের আমি এই জঙ্গলেই মেরেছিলাম। ওদেরকে সরিয়ে ফেলা সম্ভব, কিন্তু আমায় এত সহজে মারতে পারবি না। তোকেও মারবো, তোকেও মরতে হবে। আমি মনোহরকে যেভাবেই হোক বাঁচাবই। কথাটা বলে হাতের মশালের আগুন ছুঁড়ে দিতে লাগলাম তার দিকে বারবার। আগুনে কিন্তু সে সামান্য ভয় পেয়ে পিছিয়ে গেল। কালু মিয়া আর মনোহরকে ধরে কোনো রকমে এগোতে লাগলাম সামনের দিকে। সেই বীভৎস মূর্তি বারবার আমার হাত থেকে মশালটা ধাক্কা দিয়ে ফেলতে চাইছে। আমার দেহ বন্ধন থাকার জন্য সে সরাসরি আমার কোনো ক্ষতিও করতে পারছে না। হাঁটতে হাঁটতে বেশ খানিকটা সামনে এসে পড়েছি। তখনই কালু মিয়া এগিয়ে এসে আমার হাত থেকে মশালটা তুলে নিল। তারপর সেই মশালের গায়ে নিজের একটা হাত রাখল। দেখতে পেলাম কালু মিয়ার হাতের কাছে আগুনের লেলিহান শিখা উঠে এসেছে। আর তারপরে কালু মিয়ার কোমর থেকে বেরিয়ে এলো একটা ছুরি। মাটির মধ্যে মশালটা গেঁথে রেখে ছুরি বার করে সে নিজের ডান আঙুলটা সামান্য কাটল। 3 ফোঁটা রক্ত এসে পড়ল মাটির উপরে। সেই রক্তমাখা মাটি তুলে নিয়ে সে নিজের হাতের লাঠির উপর কিভাবে যেন মাখিয়ে ফেলল। তারপরে সেই লাঠিটা বন বন করে ঘোরাতে ঘোরাতে এগোতে লাগলো সামনের দিকে। সেই পিশাচটা চিৎকার করে ছুটে এলো কালু মিয়ার দিকে। অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি, আর মনোহর চিৎকার করে উঠল, সাবধানে কালু মিয়া! দেখলাম
ছুটে আসা কালো অন্ধকারের মতো এক দলা ধোঁয়া কালু মিয়ার হাতের বনবন করে ঘুরতে থাকা লাঠির আঘাতে যেন ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ছে। বিভৎস একটা গন্ধে চারপাশটা ভরে উঠেছে, আর তার সঙ্গে সেই রক্ত জল করা বিভৎস চিৎকার। মনোহর দুহাতে কান চেপে ধরল। তার কানের পাশ থেকে রক্ত বেয়ে পড়ছিল তখনও। কালু মিয়া মাটির ওপরে হুমড়ি খেয়ে পড়ল। হাতের লাঠিটা কোনো রকমে ধরেছিল সে। থরথর করে তার গোটা শরীর কাঁপছে। আমি ছুটে গেলাম তার কাছে। কালু মিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, ঠিক আছে, আমি ঠিক আছি। বিপদ আমাদের ছিল না, বিপদ ছিল ওই মনোহর বাবুর। সে ঠিক আছে নাকি দেখুন। মনোহর ঠিক ছিল, কিন্তু আবার জ্ঞান হারিয়ে ফেলেছিল। আমরা দুজনে মিলে তাকে জঙ্গল থেকে বার করে নিয়ে এলাম, ঘরে বসে তার সেবা শুশ্রূষা করতে। বেশ খানিকক্ষণ পর তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরে পেয়ে সে কালু মিয়ার একটা হাত জড়িয়ে ধরে বলল, তুমি কে? সত্যি করে বলো তো কালু মিয়া। সাধু বাবা, আপনি কি এই বিপদের কথাই বলেছিলেন? মনোহর বাবু, আপনার যে একটা বিপদ আছে তা আমি আগেই বুঝতে পেরেছিলাম। তন্ত্র সাধনা আমিও করেছি। আমি মা কালীর ভক্ত। লাঠি খেলা ছাড়া ওই সাধনা আমি অনেক করেছি একসময়। জমিদার মশাইকে আমি আগেই বলেছিলাম আজকের দিনে আপনার বিপদ আছে। তারপরে যখন জমিদার মশাইয়ের কাছে শুনলাম এইখানে এক সাধু বাবা এসে আশ্রয় নিয়েছে এবং সেই সাধু বাবাও আপনাকে বলেছে আপনার বিপদ আছে আজকের দিনে, তখন বুঝতে পারলাম সাধু বাবার ক্ষমতা আছে। জমিদার মশাইকে বলে আজকে পাহারার জন্য আমি নিজেই এসেছিলাম, কারণ আমি জানতাম ওই জঙ্গলে যে আছে তাকে সাধু বাবা একা আটকাতে পারবেন না, আর আমিও তাকে একা আটকাতে পারতাম না। জঙ্গলে আসলে কি ছিল? হরিচরণ, মাধাই আর মাধব, এদেরকে কে মারল? ওই জঙ্গলে একটা পিশাচ ছিল। অনেক বছর আগে ওই জঙ্গলে সে এসেছিল। কিভাবে এসেছিল সে কথা আমরাও জানি না। তবে জঙ্গলের অনেক গভীরের দিকে একটা গাছ আছে। সেই গাছের কাছে ওকে আমি বেঁধে রেখেছিলাম। ওই গাছের থেকে কেউ তাকে মুক্ত করে ফেলেছে। বেশ কয়েকদিন আমি গ্রামে ছিলাম না। মাত্র 3 দিন আগে আমি ফিরেছি। ফিরেই সমস্যার কথা শুনেছি। তখনই বুঝতে পারি যে এমন কিছু একটা হচ্ছে বা হয়েছে। তবে কাল সকালে আবার আমরা ওই গাছের কাছে গিয়ে তাকে আবার আটকাবো। সাধু বাবা, আপনার কথা আমি অবিশ্বাস করেছি। আপনার কথা অবিশ্বাস করে যা ভুল করেছি তার কোনো ক্ষমা নেই। আপনারা না গেলে হয়তো আমি মরেই যেতাম আজকে। কিন্তু আপনার কি হয়েছিল মনোহর বাবু? সাধু বাবা আমার কাছে ছিল। ঘুম পাচ্ছিল বলে সাধু বাবাকে একটু বাইরে হাঁটতে যেতে বললাম। সাধু বাবা চলে যেতেই একটু ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মনে হলো ঘরের ভেতরে কে যেন ঢুকেছে। চোখটা খুলতেই দেখতে পেলাম সাধু বাবা দরজার কাছে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি হলো সাধু বাবা, ওভাবে তাকিয়ে আছেন কেন? কিছু বলবেন? সাধু বাবা কিন্তু কিছু বলল না, বারান্দার দিকে বেরিয়ে গেল। কি মনে হতে আমিও বেরিয়ে গেলাম। তারপর বারান্দা থেকে নেমে পেছনের ওই বেড়ার দরজার দিকে যেতে লাগলো সাধু বাবা। মনে হলো কিছু একটা বলতে চাইছে। আমিও তাড়াতাড়ি এগিয়ে গেলাম। তখনই বোধহয় হ্যারিকেনটা আমার পায়ে ধাক্কা লেগে ভেঙে যায়। বেড়ার দরজা পর্যন্ত সমস্ত কিছু মনে আছে, কিন্তু
কিন্তু তারপরে জঙ্গলের মধ্যে ঢুকতেই যে কি হলো আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল দেখতে পেলাম আমি বসে আছি জঙ্গলের মধ্যে একটা জায়গায়, চারিদিকে কোথাও কেউ নেই। খেয়াল হতেই চিৎকার করতে গেলাম, আর বুঝতে পারলাম গলা থেকে শব্দ বের হচ্ছে না। ঠিক তখনই দেখতে পেলাম আমার সামনে একটা গাছ, আর সেই গাছের ডাল থেকে উল্টো হয়ে রয়েছে কে যেন একটা। তার দুটো লাল চোখ, মুখে অদ্ভুত দাঁত, অন্ধকারে অন্ধকারে ঝকমক করে উঠল। আমি চিৎকার করে বলে উঠলাম, কে কে তুমি? আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। তোকে আজ রাতে আমি মারবো, তারপরে আর একজনকে মারতে পারলে আমার ক্ষমতা বেড়ে যাবে। তোদের সবার মধ্যে একটা আত্মা আছে, সেই আত্মা আমার প্রয়োজন। তোদের 5 জন আত্মাকে পেলে তাহলে আমি এইখান থেকে মুক্ত হব। আমাকে আটকে রাখা সহজ হবে না। সঙ্গে সঙ্গে আমার সাধু বাবার বলা কথাগুলো মনে পড়ে গেল। গ্রামে যা হয়ে চলেছে তার একটা আন্দাজ সাধু বাবা আমায় দিয়েছিল। সাধু বাবার কথা আমি বিশ্বাস করিনি, তার জন্য নিজের ওপর কেমন যেন রাগ হলো। উঠে পালাতে যাব এমন সময় মনে হলো একটা শক্ত বরফের মতো ঠান্ডা হাত, আর সেই হাতের লম্বা লম্বা নখ আমার গালের কাছে একটা আঁচড় দিয়ে গেল যেন। সঙ্গে সঙ্গে ছিটকে গিয়ে পড়লাম। তখনই আমার জ্ঞান হারায়। জ্ঞান ফিরতে দেখতে পেলাম সাধু বাবা আর তুমি ওইখানে দাঁড়িয়ে আছো, আর আর কালো কালো ছায়াগুলো তোমাদের ঘিরে আছে। তারপর তো সবই তোমাদের জানা। তোমায় আমি বিপদের কথা বলেছিলাম, কিন্তু তার সঙ্গে আরও একটা কথা বলেছিলাম। আমার মনে হয়েছিল এই বিপদ থেকে এত সহজে আমরা উদ্ধার পাব না। কেউ একজন আসবে, কিন্তু সেটা যে সত্যি সত্যি কালু মিয়া হবে সেটা আমি বুঝতে পারিনি। আর তাই আমি ভেবেছিলাম এই বিপদ থেকে তোমায় বাঁচানো যাবে না। সাধু বাবা, কাল সকালে আপনাকে কিন্তু আমার সঙ্গে জমিদার বাড়িতে যেতে হবে। মনোহর বাবুর যেমন অবস্থা, তাকেও বেশ কয়েকদিন সেখানে বিশ্রাম নিতে হবে। অন্য কাউকে গোলাবাড়ির কাজের জন্য জমিদার বাবু পাঠাবেন। তবে জমিদার বাবু আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, আপনার মতো একজন গুণী মানুষের সঙ্গে। আমি কালু মিয়ার 2 কাঁধের উপর হাত রেখে বললাম, এসব কি বলছো তুমি? তোমার মধ্যে যে ক্ষমতা আছে তা হয়তো আমার মধ্যে নেই। এত ভালো লাঠি খেলতে পারো তুমি, এমন ক্ষমতা আছে তোমার, কিন্তু ওই তাবিজ কিসের বলো তো? কালু মিয়ার মুখে একটা অদ্ভুত হাসি দেখা গেল। সে আমার দিকে তাকিয়ে বলল, কোন তাবিজের কথা বলছেন বলুন তো সাধু বাবা? আমি তার হাতের দিকে তাকালাম। মনোহরও তাকিয়েছিল। অবাক হয়ে দেখলাম তার হাতে কোথাও কোনো তাবিজ নেই, শুধু তার হাতে ঠিক যেখানে চাবি ছিল সেখানে একটা কালো সুতোর মধ্যে বাঁধা রয়েছে একটা অষ্টমুখী রুদ্রাক্ষ। কালু 2 হাত জড়ো করে মাথার উপর তুলে অদৃশ্য কাউকে প্রণাম করে বলল, জয় মহাদেবের জয়। আসুন সাধু বাবা, আপনারা একটু বিশ্রাম করুন। এখানে এমন কিছু নেই যা দিয়ে মনোহর বাবুর ক্ষত সারানো যাবে। জমিদার বাড়িতে গিয়েই সব হবে। আপাতত এই কাপড়টা বেঁধে দিয়েছি, রক্ত বেরোনো এতে কিছুটা কমবে। আপনি বিশ্রাম করুন। এই কালু মিয়া যতক্ষণ আছে ততক্ষণ কারো ক্ষমতা হবে না আপনাদেরকে স্পর্শ করার।
তারানাথ বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, সেই গ্রামে বেশ কয়েকদিন ছিলাম। কালু মিয়ার অনেক কথা শুনেছিলাম। কালু মিয়ার সঙ্গে দুদিন তার তন্ত্র সাধনা, এমনকি তার বাড়িও দেখেছিলাম। সেই সমস্ত কথা তোমাদের অন্য একদিন বলবো। আজ আর সেসব বলতে ভালো লাগছে না। তবে মনোহর বাবু এর পর থেকে সমস্ত কিছুই বিশ্বাস করতেন, এমনকি আমার কথাও বিশ্বাস করতেন। চলে আসার আগে আমি তার জন্যে একটা রক্ষা কবচ পর্যন্ত বানিয়ে দিয়ে এসেছিলাম। মনোহর নিজেই আমার কাছে তা চেয়েছিল। আকাশের অবস্থা ভালো হয়ে গিয়েছিল, তবে কালো মেঘ যে আবার জোট বাঁধা শুরু করবে তা বোঝাই যাচ্ছিল। আমরা আর দেরি করলাম না, বেরিয়ে এলাম। পথে নেমে কিশোরী ইতস্তত করতে লাগলো, কিন্তু কিছুই বলল না। আমি মনে মনে ভাবলাম সবকিছু ঠিক আছে, কিন্তু সেই পিশাচ যে গাছ থেকে এসেছিল তাকে তো কালো মিয়া বলেছিল আবার বেঁধে দেবে, কিন্তু তাকে কি সত্যি আবার বাঁধা হয়েছিল, নাকি সেই কথাটা তারানাথ আমাদের বলতে ভুলে গেল? আমরা ওই সমস্ত কথা ভুলে গেলাম। ততক্ষণে ফোঁটা ফোঁটা বৃষ্টি নামতে শুরু করেছে। আমরা দ্রুত হাঁটতে লাগলাম গ্রামের রাস্তার দিকে।